এই যে বড় বৌমা, ছোট বৌমা, আজকে তোমরা সবাইকে রান্না বান্না করে খাওয়াবে। আজকে থেকেই আমি এই সংসারের হাল আর হাঁড়ি কড়াই দুটোর দায়িত্ব তোমাদের দুজনের হাতে ছেড়ে দিলাম। শোনো, তোমাদের শ্বশুর মশাই আর আমি কিন্তু মাছ খেতে পছন্দ করি। তোমরা ইলিশ, রুই, কাতলা, পার্শে মাছ রান্না করবে। সঙ্গে তোমার কাকা শ্বশুর আর শাশুড়িদের জন্য চিকেন, মাটন বিরিয়ানি আর পোলাও যেন অবশ্যই থাকে। এভাবেই সায়ন্তিকা দেবী এক এক করে তাদের জয়েন্ট ফ্যামিলির প্রত্যেকটি সদস্যর পছন্দ মতো রান্নাবান্না বলতে থাকে। একে একে সে প্রায় 20 রকমের আইটেমের কথা বলে ফেলে। যা শুনে ছোট বউ হিয়া মনে মনে ভাবে, বাপরে, এত আইটেম তো মনে হয় আমরা রেস্টুরেন্টে গেলেও অর্ডার করি না, আর শ্বশুরবাড়িতে এসে আমাকে এত কিছু রান্না করতে হবে। না না, আমি এত কিছু রান্না করতে পারবো না। আমার তো এখন মনে হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করেও আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব ভালো রান্না বান্না করতে পারি। আপনি যা যা বললেন আমি সব সময় মতো রান্না করে দেব। আপনি ঘরে গিয়ে অপেক্ষা করুন, ঠিক দুপুর 1টা বাজলেই আপনি খেতে চলে আসবেন। বাবা, এর মতো বোকা মেয়ে তো দুটো দেখিনি। ঠিকই শুনেছিলাম আমার বড় যা নাকি অশিক্ষিত, এখন দেখছি লোকজন সত্যি কথাই বলেছিল। যাক বাবা, বাঁচা গেছে। এবার মানে মানে আমিও কেটে পড়ব। হিয়া মনে মনে এরকম ভাবার পর বলে, হ্যাঁ সেই বরং ভালো দিদি, তুমি রান্নাবান্না করে নিও বুঝলে। আমাকে এই কিছুক্ষণ বাদে একটা মিটিংয়ে জয়েন করতে হবে। আমার অফিসের অনেক কাজকর্ম আছে, তাই আমি তো আর রান্নাবান্নায় হাত দিতে পারবো না। ছোট বৌমার মুখে এরকম ফটর ফটর কথা শুনে সায়ন্তিকা দেবী আর তাকে কিছু বলতেই সাহস পায় না। অন্যদিকে হিয়া চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ল্যাপটপে সিরিয়াল দেখতে থাকে। অন্যদিকে পূরবী আর কোনো উপায় দেখতে না পেয়ে রান্নাবান্না জোগাড় করতে শুরু করে দেয়। পূরবীর জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হলেও কেউ তাকে সাহায্য করতে যায় না। অন্যদিকে পূরবীর অত কিছু রান্নাবান্না করতে গিয়ে ভীষণই অসুবিধা হয়। কিছুক্ষণের মধ্যেই পূরবীর স্বামী অর্পণ পূরবীকে ডেকে বলে, পূরবী, শোনো না, আমার চোখে না একটা পোকা ঢুকেছে, একটু হাত দিয়ে বের করে দাও না। কি ঝামেলা, তাড়াতাড়ি করো, আমাকে একবার অফিসের জন্য বেরোতে হবে। ওসব রান্নাবান্না ছাড়ো তো, তাড়াতাড়ি দেখো না। অর্পণের কথা শুনে পূরবী যেই না অর্পণের চোখে হাত দেয়, তখনই তার হাতে লেগে থাকা ঝাল অর্পণের চোখে লেগে যায়, আর অর্পণের চোখ ভীষণই জ্বালা করে। কারণ পূরবী কিছুক্ষণ আগেই 10-15 রকম মশলা শিলে বাটাবাটি করে। ওরে বাবারে, আমার চোখটা জ্বলে গেল। এই, তুমি কি করছো? আমার চোখে এরকম ভাবে লঙ্কার হাত দিলে কেন? তোমার মাথায় বুদ্ধি নেই? এমনি চোখে পোকা পড়ার জন্য চোখ তাকাতে পারছিলাম না, তার উপর এখন আবার চোখ জ্বালা করা শুরু হয়ে গেল। আসলে আমি শিলে মশলা বাটছিলাম, তখনই তো তুমি আমাকে ডাকলে বলে আমি চলে এলাম। আমি একদমই খেয়াল করিনি, আমি তো হাতটা ধুতেও ভুলে গেছি। দাঁড়াও, আমি এখনই তোমার চোখ ঠিক করে দিচ্ছি। ততক্ষণে অর্পণের চিৎকার শুনে সেখানে সায়ন্তিকা দেবী চলে আসে। এই যে মূর্খ, তোমার কি মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তোমার বাবা মা বিয়ের আগেই বলে দিয়েছিল তোমার মাথায় একটু বুদ্ধি কম আছে, কিন্তু এত কম বুদ্ধি আছে তা তো বুঝতে পারিনি। আমাদের বাড়িতে তো একটা বড় মিক্সি আছে, তোমার দরকার পড়লে তুমি মিক্সিটা ব্যবহার করতে পারতে। না না মা, কে বলেছে আমার বুদ্ধি নেই? আমি তো আপনাদের টাকা বাঁচানোর জন্যই এসব করছি। মিক্সি ব্যবহার করলে তো অনেক কারেন্ট খরচা হয়ে যাবে, অত কারেন্ট খরচা করলে আপনাদের বিল দিতেও তো টাকা লাগবে। তার থেকে ভালো আমি শিলেই বাটবো, শিলে বাটা মশলার টেস্টই আলাদা। আড়াল থেকে পূরবীর এরকম কাণ্ড দেখে হিয়া মনে মনে বড্ড মজা পায়। সে মনে মনে বুঝতে পারে তার বড় যা একজন আস্ত পাঠা। তা বড় বৌমার হাতে রান্না বান্না তো খাওয়া হলো, এবার ছোট বৌমা দেখি কেমন রান্না করতে পারে। আমাদের ছোট বৌমা তো শুনেছি বিশাল শিক্ষিত, আবার এখন চাকরি বাকরিও করছে, কিন্তু ছোট বৌমা কেমন রান্না করতে পারে সেটাও তো দেখতে হবে। এই জন্যই আমি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে চাইনি। শাশুড়িটাকে কোনো রকমে চুপ করালাম, এখন আবার কাকি শাশুড়ির মুখে বুলি ফুটেছে। দাঁড়াও, তোমাদের কি করে চুপ করাতে হয় আমি খুব ভালো করেই জানি। এই মনে করে হিয়া রান্নাঘরে যায়, আর সে 10 মিনিটের মধ্যেই শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, লেটুস ইত্যাদি কেটে স্যালাড তৈরি করে। সেই সাথে আপেল, আঙুর, কলা, বেদানা ইত্যাদি দিয়ে ফ্রুট কাস্টার্ডও তৈরি করে। কিন্তু সেগুলো দেখার পর চিত্রা দেবী বলে,
এসব আবার কি রান্না? আমরা কি গরু নাকি যে আমরা ঘাস পাতা খাবো? আমি তো ভাবলাম তুমি আমাদের জন্য হয়তো রুমালি রুটি, চানা মশলা, মাটন ঘুগনি, আলুর দম, লুচি, পায়েস এসব বানাবে। তা নয়, তুমি এসব কি বাচ্চাদের খাবার বানিয়েছো? হ্যাঁ তাই তো, বড় বৌদি আমাদের জন্য 20 রকমের আইটেম রান্না বান্না করে দিল, আর তুমি আমাদের জন্য কিনা শুধু স্যালাড আর ফ্রুট কাস্টার্ড বানিয়েছো। এটা কি কোনো রান্নার মধ্যে পড়ে? তোমরা দুপুরবেলা এত বেশি খাওয়া দাওয়া করে ফেলেছো, তাই তোমাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি রাতের জন্য লাইট স্যালাড আর ফ্রুট কাস্টার্ড বানিয়েছি। এগুলো খেলে তোমাদের শরীর ভালো থাকবে। এমনিতেও গরমের মধ্যে তোমরা যা দানবের মতো খাওয়া দাওয়া করো, তাতে তোমাদের যে কোনো সময় শরীর খারাপ করতে পারে। অন্তরা, তুমি তো এডুকেটেড, তুমি কি করে এরকম আনহেলদি খাবার দাবার খেতে পারো বলো তো? হিয়ার কথা শুনে অন্তরা একেবারে চুপ করে যায়। অন্তরা খুব ভালো মতোই বুঝতে পারে তার ছোট বৌদি বড় বৌদির মতো বোকা নয়। হিয়া যথেষ্ট চালাক এবং বুদ্ধিমতীও বটে, তাই কেউ আর হিয়ার সঙ্গে কোনো কথা বাড়ায় না। অন্যদিকে পূরবী বোকা হওয়ার জন্য জয়েন্ট ফ্যামিলির প্রত্যেকেই তার উপর চেপে বসে। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে। একদিন পূরবী যখন রান্না বান্না করে তখন, বৌমা, আমার ঘরটা খুব নোংরা হয়েছে, চলো তো আমার ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে দেবে। তোমার তো কোনো দিকেই খেয়াল নেই দেখছি, সারা দিন শুধু নিজের শ্বশুর শাশুড়ির সেবা করলে হবে, আমাদের কে দেখবে? কাকি শাশুড়ির কথা শুনি পূরবী তখনই তার ঘর পরিষ্কার করতে চলে যায়। কিন্তু অন্যদিকে সায়ন্তিকা দেবী এবং তার পরিবার সময় মতো খাবার না পাওয়ায় তারা সবাই পূরবীর উপর ভীষণই রেগে যায়। পূরবী যখন চিত্রা দেবীর ঘর পরিষ্কার করে বাইরে বেরিয়ে আসে তখন, কি করছিলে তুমি? তোমাকে না বলেছি আমাকে টাইমে টাইমে খেতে দেবে? এদিকে তোমার তো পাত্তাই পাওয়া যাচ্ছে না। শোনো, এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি নয়। এখানে একটা নিয়ম আছে, তোমাকে সেই নিয়ম মেনে চলতে হবে। এইভাবে সায়ন্তিকা দেবী পূরবীকে ভীষণই বকাবকি করে। শুধু শুধু সংসারে ঝগড়া হবে এই কথা ভেবে পূরবী বেশি কথাও বলতে পারে না। এভাবে প্রত্যেক দিনই পূরবীর কাকি শাশুড়ি এবং বাকিরা তাকে দিয়ে এক্সট্রা খাটাখাটনি করায়। প্রত্যেক দিন অতজনের রান্নাবান্না কাজকর্ম ফাইফরমাস খাটতে গিয়ে পূরবী ভীষণই ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে পূরবী লক্ষ্য করে হিয়া প্রত্যেক দিনই সেজে গুজে তার স্বামী রঞ্জনের সঙ্গে ঘুরতে যায়। সত্যি ছোট, আমি যদি তোমার মতো পড়াশোনা শিখে চাকরি বাকরি করতে পারতাম তাহলে আমাকে এত খাটাখাটনি করতে হতো না। তুমি বেশ ভালো, প্রত্যেক দিন নিজের অফিসের কাজ সামলাও আর বিকেলবেলা বরের সঙ্গে ঘুরতে বেরো। হ্যাঁ তা ঠিক, শিক্ষিত হওয়ার এটাই তো মজা। যাই হোক, কি আর করা যাবে বলো? তবে আমি প্রত্যেক দিনই দেখি তোমাকে দিয়ে সবাই খুব খাটাখাটনি করিয়ে নেয়, আর তুমি তো মুখ বুঝে পুরোটা সহ্যও করো। দেখো, নিজের হয়ে কথা বলতে গেলে শিক্ষিত হতে লাগে না, একটু বুদ্ধিমান হলেই চলে। সব সময় বোকামি করলে হবে নাকি? ঠিক তখনই সেখানে সায়ন্তিকা দেবী এসে পড়ে। তোমার যদি বড় জায়ের জন্য এতই দরদ হচ্ছে, তা তুমি বড় জায়ের কাজটা করে দিলেই তো পারো। তুমি তো সারাদিন ফোনের মধ্যে না হয় ল্যাপটপের মধ্যে ঢুকে বসে থাকো। দেখুন মা, আমি এই বাড়িতে সংসার করতে এসেছি, কাজের লোক হতে আসিনি। আপনারা তো প্রথমেই ভেবে নেন বাড়ির বউ মানেই কাজের লোক। দিদিকে আপনারা যে হারে খাটান, কোনো মাহিনা নেওয়া কাজের লোকও কখনো এরকম ভাবে খাটতে পারবে না। যাই হোক, আমার সিনেমা দেখতে যেতে লেট হয়ে যাচ্ছে, আমি চললাম। চলো রঞ্জন। এই বলে হিয়া রঞ্জনের সঙ্গে সিনেমা দেখতে চলে যায়, যা দেখে জয়েন্ট ফ্যামিলির সবাই জ্বলে ওঠে। অন্যদিকে চিত্রা দেবীও নিজের অপমান সহ্য করতে পারে না। দেখেছো দিদি, এই জন্যই এরকম শিক্ষিত বৌমাকে বাড়িতে আনতে নেই। বেশি শিক্ষিত বৌমা বাড়িতে আনলেই ছেলেকে হাত করে নেবে আর আমাদের কাউকে পাত্তাই দেবে না। এর থেকে বড় বৌমাই ভালো। পূরবী খুব ভালো মতোই বুঝতে পারে ইচ্ছা করে সবাই মিলে তার প্রশংসা করার চেষ্টা করছে, যাতে সে খুশি হয়ে আরো বেশি করে খাটাখাটনি করে। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে একদিন পূরবী হিয়ার কাছে গিয়ে বলে, আমার মাথায় না বেশি বুদ্ধি নেই, কিন্তু আমি এটুকু বুঝতে পেরেছি আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই আমাকে দিয়ে ইচ্ছা করেই বেশি বেশি খাটায়। এই দেখো, আমার হাতের ছাল চামড়া একেবারে উঠে গেছে, রান্না করতে গিয়ে আমার হাতও জ্বালা করে।
তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি আমাকে কিছু বুদ্ধি দাও না, আমি কি করে এত খাটাখাটনির হাত থেকে বাঁচতে পারবো? পূরবীর কথা শুনে হিয়া মনে মনে ভাবে, ইস, দিদি একা একা কাজ করতে গিয়ে নিজের খুব ক্ষতি করে ফেলেছে। আমার অন্তত দিদির হাতে হাতে সাহায্য করা উচিত ছিল। এভাবে পূরবীর অবস্থা দেখে হিয়ার খুবই মায়া হয়। তাই হিয়া পূরবীকে একটা বুদ্ধি দেয়। পরের দিন থেকে পূরবী আর রান্নাঘরে যায় না। পূরবীকে যখন তার শাশুড়ি মা রান্নাবান্না করার কথা বলে তখন, আমার শরীর খুব খারাপ মা, আমি আজকে রান্নাবান্না করতে পারছি না, আপনারা আজকে একটু কষ্ট করে রান্নাবান্না করে নিন। কি, আমি বুড়ো বয়সে রান্না করব? ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? ওসব অফিসের কাজকর্ম ছাড়ো, যাও এখনই গিয়ে আমাদের জন্য রান্না করো। আমি বাড়ির 20টা লোকের জন্য রান্না বান্না করব, আর 20টা লোক বসে বসে পায়ের উপর পা তুলে আরাম করবে? আপনারা প্রত্যেকে আমার সঙ্গে রান্নাঘরে গিয়ে আমার হাতে হাতে সাহায্য করুন, তাহলেই আমি রান্না করব, না হলে আমি পারবো না। হিয়ার মুখে এমন কথা শুনে সায়ন্তিকা দেবী এবং চিত্রা দেবীর রান্নাঘরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাড়ির কয়েকজন মিলে হিয়াকে রান্নার কাজে সাহায্য করতে শুরু করে। তাই রান্নাবান্না করতে গিয়ে হিয়ার সেরকম কোনো কষ্ট হয় না। সেদিনের পর থেকে পূরবী আর বাড়ির লোকেদের সাহায্য ছাড়া রান্নাবান্না করতে চায় না, যার ফলে কেউ আর পূরবীকে বেশি খাটাতেও পারে না। এভাবে ধীরে ধীরে পূরবীও তার ছোট জায়ের মতো চালাক হয়ে ওঠে। আরে ও বৌমা, কি হলোটা কি? কোথায় মরে গেলে? ও গড, এতদিন সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই ঢঙ্গি শাশুড়ি মাটা এখানে এসে আমার জীবনটা পুরো ওলট পালট করে দিল। প্রতিদিন সকাল হতে না হতেই চেঁচামেচি করা শুরু করে দেবে। দূর, আজ আমি সারাই দেব না, কে আমায় কি বলে দেখছি। এই যে তুমি, তোমাকে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? কানে কি তুলো গুজে রেখেছো? কি হলোটা কি? তুমি বেঁচে আছো নাকি মরে গেছো? সেদিন সকাল সকাল পায়েল দেবী এভাবেই তার বৌমা তৃষ্ণাকে ডেকে যাচ্ছিল, কিন্তু একাধিকবার ডাকার পরও তৃষ্ণার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। আর এটা যে সে ইচ্ছা করেই করছে সেটা পায়েল দেবী ভালোভাবেই বুঝতে পারছিল। তখন পায়েল দেবীর একমাত্র ছেলে অভিনব বাড়িতেই ছিল। তাই পায়েল দেবী তৃষ্ণাকে আর না ডেকে তার ছেলের কাছে এসে বলে, শুনেছিস তো বাবা, আমি কতক্ষণ ধরে ডাকছি। আমি যেই থেকে এখানে এসেছি বৌমা প্রতিদিনই এরকম করছে। আমার কথা না হয় বাদ দে, ঘড়ির দিকে দেখ, সকাল 12টা বাজতে চললো। এত দেরি করে কোনো বাড়ির বউ কি ঘুমায় বলতো? ওহ মা, তুমিও না সেই আমাদের গ্রামের ঝোড়ো কাকিমার মতো সকাল সকাল ঝগড়া করা শুরু করেছো। বলছি যে চুনাভাটি শহরে এগুলো তো কমন, এখানকার মানুষেরা তো দূরের কথা, এখানকার মুরগি পাখিরাও বেলা 10টায় ওঠে, বুঝেছো? আসলে তো সকাল এখানে 12টাতেই শুরু হয়। এই শুধুমাত্র তোর জন্য, তোর জন্যই আমি ওই বেহায়াটাকে কিছু বলতে পারি না, বুঝেছিস? ওহ মম, জাস্ট চিল। তুমি কথায় কথায় এত মাথা গরম করে ফেলা কেন বলো তো? তুমি তো মাত্র কয়েকদিনই, মানে 7 দিনের জন্য এখানে বেড়াতে এসেছো, আর আজ তার 2য় দিন, এর মধ্যেই এত মাথা গরম করে ফেলছো? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আমি মাত্র এখানে একদিন থাকলাম আর আমার এত রাগ হচ্ছে। আর তুই এখানে রোজ থাকিস, সারাদিন কত অসুবিধা হয় বল বাবা। মা একটু আসতে বলো প্লিজ, নয়তো শুনতে পেয়ে গেলে আমার রক্ষে নেই। তৃষা উঠে আমায় এক ঝোড়া কথা শোনাবে। না না মা, অসুবিধা কিসের? কে আমায় কি করে দেবে আমি সে ভরসায় থাকি না। এই যে দেখছো হাতের কাছে ফোন আছে, যা দরকার হবে অর্ডার করে দিলে কিছুক্ষণের মধ্যেই সেটা দিয়ে যাবে। আর এখানে সকলেই তাই করে। এই বলে অভিনব তার ফোন নিয়ে খাবার অর্ডার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই একটি ডেলিভারি বয় এসে খাবার দিয়ে চলে যায়। এটা করে অভিনব তাৎক্ষণিক সমস্যার সমাধান করলেও তার দুশ্চিন্তা আগের মতোই থেকে যায়, কারণ সে তার মা পায়েল দেবীকে ভালোভাবেই জানতো। আর সে যে দ্বিতীয়বার আবারও তৃষ্ণাকে নিয়ে চেঁচামেচি শুরু করবে এটা সে ভালোভাবেই জানতো। আর অভিনব কিছু বলতে চাইলেও তৃষাকে কিছু বলতে পারতো না। আর এর পেছনে তার একটা অনেক বড় দুর্বলতা ছিল। 2 দিন আগের ঘটনা, যখন পায়েল দেবী এই বাড়িতে আসেনি, সেদিন সকালে অভিনব আর তৃষা একই সঙ্গে ঘুমাচ্ছিল। তখন অভিনব ঘুমের ঘোরে বলে ওঠে, ওহ বেবি, যাও না, 1 কাপ চা নিয়ে আসো না, আর সঙ্গে কিছু চা খাবারও নিয়ে আসবে। আমার চা খেতে খুবই ভালো লাগে। আই লাভ টি। বাট আই ডোন্ট লাইক টু মেক টি। ও হ্যালো, তোমার কি হয়েছে বলো তো?
তুমি আমাকে রাতে মশারি খাটাতে বলছিলে, সকালে উঠে চা করতে বলছো। তুমি কি আমাকে তোমার বউ পেয়েছো নাকি? হ্যাঁ, কি 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 বলছো? বউ কেন? কি হয়েছে? আমি কি বললাম তোমায়? ও, তার মানে তুমি স্বপ্ন দেখছিলে, তাই বলো। আমি তো ভেবেছি তুমি সত্যি সত্যি আমাকে চা করতে বলছো। হ্যাঁ, স্বপ্নই ছিল। আর আমি এটা ভালো করেই জানি তুমি আমার বউ হলেও চা করতে বললে তুমি করতে না। দূর, আমি ওকে নিয়ে সব কেন ভাবছি? ও তো জাস্ট গার্লফ্রেন্ড। কি হলো, তুমি এরকম গভীর চিন্তায় ডুবে গেলে কেন? ওসব বাদ দাও। আর কোথায় ওয়াশরুম আছে আমাকে বলো, আমি ফ্রেশ হতে যাব। ওই তো আমাদের গেটের ডান দিকে আছে। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমাদের লাঞ্চের জন্য বের হতে হবে। ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেল। এটা শোনার পর তৃষা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এদিকে অভিনবও ফ্রেশ হতে যায়। অভিনব স্নান করতে চলে যায়। সে স্নান করে লাঞ্চ করতে যাওয়ার জন্য ড্রেস পরে রেডি হচ্ছিল। ঠিক তখনই তাদের ডোরবেল বেজে ওঠে। ওহ, এই মেয়েটাকে বললাম যে আমরা বাইরে লাঞ্চ করতে যাব, তা সত্ত্বেও বাড়িতে খাবার অর্ডার করলো। একে তো দেরি হয়ে গেছে, তার উপরে আজ মনে হয় বাইরেই বের হওয়া যাবে না। হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। এই বলে তাড়াতাড়ি করে অভিনব দরজা খোলে, কিন্তু সেখানে ডেলিভারি বয়কে না দেখে তার মা পায়েল দেবীকে দেখে সে অবাক হয়ে যায়। মা, তুমি এখানে এই সময়? আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে আসবে আমাকে ফোন করে জানিয়ে দিতে পারতে তো। কেন, আমি কি এখানে আসতে পারবো না? তুই গ্রামের বাড়িতে হঠাৎ করে এসে আমাকে সারপ্রাইজ দিয়ে থাকিস, আর আমি তোকে সারপ্রাইজ দিতে পারবো না? আমি এখানে 7 দিনের জন্য ঘুরতে এসেছি। আর এই, তোর চোখ মুখ এরকম ভয় ভয় লাগছে কেন রে? আর তোর গা থেকে তো অনবরত ঘাম বের হচ্ছে। হ্যাঁ, ঘাম তো বের হবেই। ওয়াশরুমে তৃষা আছে, ও এক্ষুনি বাইরে বের হবে। তখন আমি মাকে কি বলে কাটাবো কি জানি? গার্লফ্রেন্ড বলবো? না না, গার্লফ্রেন্ড বললে তো এখানে কেন রাত কাটাচ্ছে এটাও তো জিজ্ঞাসা করবে। তখন তো আমার কাছে কোনো যুক্তিও থাকবে না। কি হলোটা কি? তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? এবারে সামনে থেকে সর, আমাকে ভেতরে আসতে দে। কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবি? এই বলে পায়েল দেবী বাড়ির ভেতরে ঢুকে যায় এবং সে গায়ে টাওয়েল জড়ানো একটি মেয়েকে অর্থাৎ তৃষাকে দেখতে পায়। হ্যাঁ রে, এই মেয়েটা কে? এ তোর বাড়িতে কেন আছে? এই মেয়ে, তুমি আমার ছেলের বাড়িতে ঢুকে স্নান করছো কেন? তোমার বাড়িতে কি জল শেষ হয়ে গেছে? সারপ্রাইজ মা, সারপ্রাইজ। আসলে এটা আমার বউ তৃষা। আমরা কদিন আগেই বিয়ে করেছি, আর আমিও তোমাকে সারপ্রাইজ দেবো বলেই আগে থেকে বলিনি। তা মা, সারপ্রাইজটা কেমন লাগলো? হ্যাঁ ভালোই, কিন্তু দুঃখ একটাই রয়ে গেল। তুই এত বড় কাজ করলি আর তোর মাকে খবর পর্যন্ত দিলি না বাবা। কেন, আমাকে বললে কি আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতে পারতাম না? না মা, আসলে তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে, তাই তোমায় জানাতে পারিনি। তৃষা খুব ভালো মেয়ে। দেখবে তুমি এই 7 দিন থাকবে তো, এই 7 দিনে তৃষা তোমার অনেক খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, মুখ হাত ধুয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করছি। এই বলে অভিনব পায়েল দেবীকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে তাদের মা ছেলের কথাবার্তা শুনে তৃষা একেবারে আকাশ থেকে পড়েছিল। হঠাৎ করে অভিনব যে তাকে বউ বলবে, সে স্বপ্নেও এটা ভাবেনি। আচ্ছা, আমাকে বউ বলে পরিচয় দেওয়ার কি দরকার ছিল? বন্ধু বা গার্লফ্রেন্ড বলে দিলেই তো হতো। এখন আমি কি করব? শুধু শুধু তোমার জন্য আমাকে উনি বৌমা ভাববেন? তুমি এই 7 দিন একটু ম্যানেজ করো প্লিজ। আসলে আমার মা একটু আলাদা চিন্তাধারার মানুষ। এইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একেবারেই পছন্দ করেন না। আর তার উপরে যদি শোনে লিভিং রিলেশনশিপে আছি, তাহলে আমাকে তো মেরেই ফেলবে। কিন্তু আমার দিকটাও একটু ভাবতে পারতে। আমি এখন এখানে 7 দিন কিভাবে কাটাবো? আবার অন্য কিছু নয়, তোমার বউ হয়ে থাকতে হবে। তুমি ভাবতে পারছো? আমি তোমার পায়ে ধরে প্লিজ, এতটুকু অন্তত করো। তোমার যা লাগবে আমি তোমায় তাই দেবো, প্লিজ না বলো না। অভিনবর অনুরোধে তৃষা শেষ পর্যন্ত তার কথায় রাজি হয়। কিন্তু সে শহুরে পরিবেশে মানুষ হওয়ায় গ্রামের কালচার সম্পর্কে সে কিছুই বুঝতো না। তাই সে প্রতিদিন যেভাবে ঘুমায় আজও সেভাবেই শুয়েছিল। আর এটা দেখে পায়েল দেবীরও খুব রাগ হচ্ছিল। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, বৌমা, আজ দেখছি তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো, তা ভালোই করেছো। চলো, আমার রান্নাও হয়ে গেছে, আমরা কিছু খেয়ে বাজারে যাব। আসলে রান্নার প্রয়োজনীয় সব জিনিস শেষ হয়ে গেছে। এই রে, মুশকিল করেছে। একে মায়ের সঙ্গে বাজারে পাঠালে ঝামেলা বাঁধা। আমাকে যেভাবেই হোক এদেরকে রুখতে হবে, নয়তো সব কিছু গন্ডগোল হয়ে যাবে। না না,
তোমাদের বাজারে যাওয়ার কি আছে? যা যা প্রয়োজন আমাকে বলো না, আমি নিয়ে আসছি। শুধু শুধু তোমরা এত কষ্ট করতে যাবে কেন? এই তুই একেবারে চুপ কর। তোর কানের গোড়ায় দিয়ে না মাথা ঘুরিয়ে দেব। তুই ছেলে হয়ে মেয়েদের রান্নার ব্যাপারে কেন ঢুকছিস? তোর জন্য বৌমাকে আমি কিছু শেখাতে পারবো না দেখছি। এখন ও যদি এগুলো না শেখে তাহলে ও পরে সংসার করবে কিভাবে? কি ব্যাপার, আজকে সূর্য কোন দিকে উঠেছে? এই 3 দিন তো আমাকে এটা সেটা বলে জ্বালাচ্ছিল, আজ আবার এত ভালো কিভাবে হলো? যাই হোক, গিয়েই দেখি কি করে। যদিও কদিন পর এখান থেকে তো চলেই যাবে, মানুষ তো চেনা হয়ে যাবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, চলুন আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে যাও, তবে একটু সাবধানে থেকো। এই, সাবধানে থাকতে যাবে কেন রে? আমি কি ওকে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছি? না মানে রাস্তাঘাটে অনেক গাড়ি চলাচল করছে তো, তাই বললাম। তুমিও না মা, আমার সব কথাতেই খুদ বের করো। তারা দুজনেই বাজার করতে সেখান থেকে চলে যায়। পায়েল দেবী খুবই চালাক চতুর ছিল, তাই সে দাম দর করে অল্প সময়ের মধ্যেই অনেক কিছু কেনাকাটা করে ফেলে। এটা দেখে তৃষা মনে মনে ভাবে, কি ব্যাপার, এত কিছু কিনছে কেন? আজ কি তাহলে এগুলো রান্না করে আমাকে খাটানোর জন্য প্ল্যান করছে? যে যাই করুক তাতে আমার কি? আমায় কিছু বললে আমি এখান থেকে পালিয়ে যাব। সে 3 দিন হোক কিংবা 4 দিন, আমি দেখতে যাব না। এই নাও বৌমা, এগুলো ধরো। আসলে অনেক ভারী তো তাই, আর আমি একা নিয়ে যেতে পারবো না। এই নাও, এই একটা ব্যাগ অন্তত ধরো। ব্যাগগুলো সত্যি সত্যিই ভারী ছিল। পায়েল দেবী এভাবে অনুরোধ করে বললে তৃষারও তাকে দেখে মায়া হয় এবং সে পায়েল দেবীর বেশ কয়েকটি ভারী ব্যাগ নিজে নিয়ে নেয়। তারা দুজনে বাড়ি চলে আসে। বাড়ি এসে তৃষা কোনো দিকে কান্না দিয়েই নিজের মতো থাকে। এদিকে বাড়ির সমস্ত কাজ পায়েল দেবী একাই করতে থাকে। এভাবে আরো 2 দিন কেটে যায়। সেদিন সেখানে পায়েল দেবীর 6 নম্বর দিন ছিল, আর অভিনবও তখন বাড়িতেই ছিল। এই নে বাবা, তোর প্রিয় পালং শাকের ডাল, মোচা চিংড়ির তরকারি আর সর্ষে ইলিশ। আর বৌমা, তোমার চিকেন ভুনা আর লাচ্ছা পরোটা। আরো অনেক কিছুই আছে, এগুলো থেকেই শুরু করো। কিন্তু মা, তুমি শুধু শুধু এগুলো রান্না করতে গেলে কেন? এগুলো তো কিনতেও পাওয়া যায়। তুমি কদিনের জন্য এখানে বেড়াতে এসেছো আর শুধু শুধু কাজকাম করে যাচ্ছ? আমি এগুলো করছি আমার ভালোর জন্যই, আর বৌমাকেও তো এগুলো শেখাতে হবে বল। নাও নাও বৌমা, খেয়ে নাও। কিন্তু মা, আমার প্রিয় খাবার কি আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কোনোদিনই বলিনি। বলতে হয় না রে মা, ছেলে মেয়েদের মনের কথা মায়েরা বুঝতে পারে। এটা তো জাস্ট সিনেমেটিক ডায়লগ। তুমি যদি সবকিছুই বুঝতে তাহলে তো অন্তর্যামী হয়ে যেতে, আর তখন তুমি এটাও জানতে পারতে যে তৃষা আমার বউ নয়। যাই হোক, কাল মায়ের 7 দিন কমপ্লিট হয়ে যাবে, মা চলে যাবে, আমার চিন্তার অবসান ঘটবে। তৃষাকেও আর মিথ্যা বউ সেজে থাকতে হবে না। এভাবেই সেদিন সকলে যে যার মতো চিন্তা ভাবনা করছিল। পায়েল দেবীর রান্না ভালো হওয়ায় তারা খাবারের আনন্দ উপভোগ করছিল। তখন পায়েল দেবী তাদেরকে বলে, দেখ বাবা, আমি তো কালকে চলে যাব। তোদেরকে আর বোঝানোর মতো কেউ থাকবে না। আমি চলে যাওয়ার পর আমার একটা ইচ্ছা পূরণ করে দিস বাবা। তোরা দুজনে বিয়েটা করে নিস দয়া করে। কি মা, তুমি কি বলছো? তার মানে তুমি জানতে পেরে গিয়েছিলে যে আমরা বিবাহিত নই? হ্যাঁ বাবা, আমি প্রথম দিন এসেই বুঝে গিয়েছিলাম, আর পরে সঠিকটা জানার জন্য তৃষার বাড়িতে যাই। ওখানে গিয়ে আমি সত্যিটা জানতে পারি। আসলে বাবা, আমিও একটি মেয়ে, আর আমি একটি মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ কখনোই চাইবো না। আমি জানি না তোরা একে অপরকে ভালোবাসিস কিনা, তোদের সম্পর্কটা কি, কিন্তু আমার মতে তৃষা খুব ভালো মেয়ে, আর ও তোকে খুব সুখে রাখবে। এটা শোনার পর তৃষাও তার মনের কথা জানায়। আসলে তৃষাও মনে মনে অভিনবকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু অভিনবকে কোনোদিনও সেটা বলতে পারেনি। তারা দুজনেই একে অপরকে বিয়ে করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই তারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। এখন তৃষা আর 7 দিনের বৌমা ছিল না, আর নাইবা তার শাশুড়ি 7 দিনের শাশুড়ি ছিল। তারা সকলে মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।